প্রিয় শিক্ষার্থীগণ, আমি আজ নবম দশম শ্রেণীর হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের বিষয় নিয়ে আলোচনা করব। ডেবিট এবং ক্রেডিট নির্ণয় এবং জাবেদা একটু পার্থক্য বক্সের ক্ষেত্রে। সেই পার্থক্যটা শুধু বক্সে উপস্থাপন, আর বাকি ডেবিট এবং ক্রেডিট নির্ণয় আমি যে জাবেদায় দেখিয়েছি, যেভাবে জাবেদা করা হয় ঠিক সেভাবেই উপস্থাপন। একটু পার্থক্য হচ্ছে এখানে হিসাবের প্রকারভেদ এবং ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্র এটা জানতে হয়। আমি একটু শুরুতেই ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্রটা আলোচনা করছি। দেখো, হিসাব 5 রকম: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সূত্র। হিসাব 5 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে সম্পদ, 2 নম্বর হচ্ছে ব্যয়, 3 নম্বর আয়, দায়, মালিকানা সত্ত্ব। এই হলো হিসাব 5 রকম: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এবং এই 5 প্রকার হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে সম্পদ এবং ব্যয়, এই দুইটার ক্ষেত্রে বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটির ক্ষেত্রে বিপরীত, বৃদ্ধি ক্রেডিট, হ্রাস ডেবিট। এই সূত্রগুলি ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো আমি ডেবিট এবং ক্রেডিট কিভাবে নির্ণয় করে আমি এটা বক্সে উপস্থাপন করে দেখাবো। বক্সটা হচ্ছে এইরকম। কারণ প্রতিটা লেনদেনকে এভাবে আমরা এই বক্সে ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের জন্য উপস্থাপন করব। ধরে নাও আমি 1 নম্বরে বলছি, এরকম একটা লেনদেন দেওয়া আছে, নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে টাকার পরিমাণ এটা কোনো প্রয়োজন আসে না, এটা কোনো কাজে আসে না। এখন এই পক্ষটা এখানে কোন পক্ষ, এই যে লেনদেন দেওয়া আছে এটার মধ্যে কোন পক্ষটা ডেবিট হবে, কোন পক্ষটা ক্রেডিট হবে, এটা নির্ণয় করা বেশ জটিল বা ঝামেলার কাজ। হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্র দেওয়া আছে সেই সূত্র অনুযায়ী নির্ণয় করতে গিয়ে প্রাথমিকভাবে বেশ ঝামেলা এবং কঠিন একটা বিষয় মনে হয়। তো এটাকে কত সহজেই ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের ছকে উপস্থাপন করা যায় সেই বিষয়টা আমি দেখাবো। আমি জাবেদায় করিয়েছি, পণ্য ক্রয় অথবা মাল ক্রয় থাকলে ক্রয় হিসাব সবসময় ডেবিট। তাহলে ক্রেডিট কি হবে? যদি নগদ হয় নগদান ক্রেডিট, চেকে হলে ব্যাংক ক্রেডিট, বাকি তাহলে পাওনাদার ক্রেডিট। তাহলে সেই জাবেদার নিয়মগুলি ফলো করেই আমি এখানে ডেবিট এবং ক্রেডিট উপস্থাপন করব। এখানে নগদে পণ্য ক্রয় করা হলো, এই লেনদেনটার জন্য ক্রয় হিসাব ডেবিট হবেই। আর ক্রেডিট কি হবে? নগদান হিসাব ক্রেডিট। লিখে ফেলি, ক্রয় হিসাব ডেবিট, ডেবিটের বক্সে হচ্ছে ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। এরপর আমরা এটা লেনদেনটা বন্ধ করে দেব। নিয়ম হচ্ছে ক্রয় সবসময় ডেবিট। এখন ক্রেডিট কি হয়? নগদ হলে নগদান ক্রেডিট,
চেকে হলে ব্যাংক ক্রেডিট, বাকিতে হলে পাওনাদার ক্রেডিট। এবং সেই জাবেদার নিয়মটাই, কারণ ক্রয় করলে প্রতিষ্ঠানের জন্য ব্যয় হয়, এটা হিসাবের প্রকারভেদ হচ্ছে ব্যয়, নগদান হচ্ছে সম্পদ। এখন এখানে কারণ, কি কারণে ক্রয় হিসাবটা ডেবিট, কি কারণে নগদান হিসাব ক্রেডিট। ব্যয়, ব্যয়ের সূত্র হচ্ছে দেখো, ব্যয় বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট। এই ব্যয় ডেবিটে লিখেছি, এখন যদি আমি বৃদ্ধি লিখি তাহলে ঠিক হবে, আর হ্রাস লিখলে ভুল হবে, কারণ হ্রাস হলে এটা ক্রেডিট, ক্রেডিটে লিখিনি, ব্যয়টা আমরা কোথায় লিখেছি, ডেবিটে লিখেছি। আর ব্যয় ডেবিট হচ্ছে ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি হলে ডেবিট, লিখে ফেলি ব্যয় বৃদ্ধি। সম্পদ, পরের পক্ষটা হচ্ছে সম্পদ। সম্পদের সূত্র হচ্ছে বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট। এটা আমরা কোথায় লিখেছি, সম্পদ, ক্রেডিটে লিখেছি, তাহলে অবশ্যই সম্পদ হ্রাস, লিখে ফেলি সম্পদ হ্রাস। এভাবে প্রতিটি লেনদেনকে উপস্থাপন করাই ডেবিট এবং ক্রেডিট নির্ণয়। আর জাবেদা, ডেবিট এবং ক্রেডিট নির্ণয় আর জাবেদা একটু পার্থক্য, তবে জাবেদা যে নিয়মে আমি শিখেছি সেই নিয়মটা ফলো করেই ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের বক্সে বসাবো, হিসাবের শ্রেণীবিভাগটা বসাবো। আর এটা কেন ডেবিট কেন ক্রেডিট, সেই কারণটা ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের যে সূত্র দেওয়া আছে সেই সূত্রটা প্রয়োগ করে এখানে লিখে ফেলবো খুব সহজে। এখন এখানে কোনো টাকা লিখতে হবে না, আর জাবেদার ক্ষেত্রে টাকা লিখতে হয়। ধরে নাও 2 তারিখ চেকে পণ্য ক্রয় করা হলো 2000 টাকা, যদিও ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ে টাকা কোনো কাজে আসে না। এখন চেকে পণ্য ক্রয় করা হলো 2 তারিখ, এখানে পণ্য ক্রয় আছে, পণ্য ক্রয়ের অর্থ হলো ক্রয় হিসাব ডেবিট হবে সেই জাবেদার নিয়ম অনুযায়ী, ক্রয় হিসাব ডেবিট। ক্রেডিট কি হবে, যদি নগদ হয় নগদান ক্রেডিট, চেকে হলে ব্যাংক ক্রেডিট, বাকিতে হলে পাওনাদার ক্রেডিট। চেকে ক্রয় আছে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। হয়ে গেল ডেবিট এবং ক্রেডিট দুইটা পক্ষ। এখন রয়ে গেছে হিসাবের শ্রেণীবিভাগ। ক্রয় হচ্ছে ব্যয়, ব্যাংক হচ্ছে সম্পদ। নগদ এবং ব্যাংক এই দুইটা পক্ষ যেখানেই পাবো সেটা সম্পদে লিখবো, আর ক্রয় যতবারই পাবো যেখানেই পাবো সেটা ব্যয়। আর এখন কারণ লিখবো ব্যয়, এটা ডেবিটে লেখা আছে, আর সূত্রে লেখা আছে ব্যয় বৃদ্ধি ডেবিট, যেহেতু এটা ডেবিটে লিখেছি তাহলে ব্যয় বৃদ্ধি। সম্পদ, সম্পদের সূত্র হচ্ছে বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট। সম্পদ যেহেতু এখানে ক্রেডিটে লিখেছি দেখো, আর সম্পদ ক্রেডিট হচ্ছে হ্রাস ক্রেডিট, যেহেতু হ্রাস ক্রেডিট এবং এখানে ক্রেডিটে লিখেছি তাহলে লিখব সম্পদ হ্রাস। এরপর একটা লেনদেন 3, ধারে পণ্য ক্রয়। ৳1000 ধারে পণ্য ক্রয় 1000 টাকা। এই ধারে ক্রয়, এটা পণ্য ক্রয় থাকলে ক্রয় হিসাব ডেবিট হবেই, ক্রয় হিসাব ডেবিট হবেই। তাহলে আমরা দেখো এটা লিখে ফেলি, এই জায়গাটাতে আমি লিখি ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়। যেহেতু পণ্য ক্রয় এখানে 3 তারিখ, ক্রয় হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ডেবিট হবে। আর যেহেতু ধারে আছে তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট। এবং পাওনাদার হচ্ছে দায়। আর এটা আগেই লেখা আছে ক্রয় মানে ব্যয়, যেখানেই ক্রয় পাবো যতবারই ক্রয় পাবো ক্রয় হচ্ছে ব্যয়, হিসাবের প্রকারভেদ। এবং ক্রয় সবসময় ডেবিট হয়, 2-1টা ব্যতিক্রম ছাড়া, সেটা আমি জাবেদা করানোর সময় দেখিয়ে এসেছি। তো দায়, দায়ের সূত্র হচ্ছে দায় বৃদ্ধি ক্রেডিট,
হ্রাস ডেবিট। যেহেতু এটা ক্রেডিটে লিখেছি আমি, তার অবশ্যই দায় বৃদ্ধি। এরপরে যে লেনদেন 4, অনেক লেনদেন আছে যে নগদ নাকি চেক নাকি ধারে কিছুই বলা নেই, তখন সেটাকে কি ধরে নেব? আমরা তো জানি নগদ হলে নগদান ক্রেডিট, চেক হলে ব্যাংক ক্রেডিট, ধারে হলে পাওনাদার ক্রেডিট, আর ক্রয় সবসময় ডেবিট। কিন্তু যদি নগদ, চেক বা ধারে কিছু বলা না থাকে, তখন সেটা কি ধরব? জাবেদা করার সময় সেটা দেখিয়েছি। এখনো সেই সেম একই নিয়মে দেখো, আমি একটু লিখছি এখানে। রহিমের নিকট থেকে পণ্য ক্রয় 8,000 টাকা। যেহেতু রহিমের নিকট থেকে পণ্য ক্রয়, এখন ক্রয় সবসময় ডেবিট হবে, ক্রয় সবসময় ডেবিট হবে। তাহলে এক্ষেত্রে আমি কিভাবে এটা বসাবো? ক্রয় হিসাব ডেবিট, এটা লিখে ফেললাম 4 তারিখ দিয়ে, ক্রয় হিসাব ডেবিট, এবং এটা ব্যয় বৃদ্ধি। কিন্তু এটা কি নগদ নাকি চেক নাকি ধারে কিছুই বলা নেই। যখন কিছুই বলা না থাকবে, নাম থাকবে, তখন সেটাকে ধারে ধরতে হবে। আর ধারে হলে সেটা পাওনাদার হয়ে যাবে। তাহলে লিখে ফেলে এটা পাওনাদার রহিম, নামটা লিখতে হয় পাওনাদার রহিম হিসাব ক্রেডিট। আর পাওনাদার হচ্ছে দায়, আর দায়ের সূত্র হচ্ছে দায় বৃদ্ধি ক্রেডিট হ্রাস ডেবিট। যেহেতু দায় এখানে ক্রেডিটে লিখেছি, বৃদ্ধি হলে ক্রেডিট হয়, তাহলে এটা অবশ্যই দায় বৃদ্ধি। অনেক সময় আছে যে নগদ, ধার, চেক, নাম কিছুই নেই, শুধু এইরকম লেখা থাকে পণ্য ক্রয় 5,000 টাকা। যদিও টাকার এখানে কোনো জায়গা নেই, টাকা লিখতে হয় না। তাহলে এই যে পণ্য ক্রয় 5,000 টাকা, এটা কিভাবে আমি উপস্থাপন করব? ক্রয় সবসময় ডেবিট হবে। ধরে নাও এটা আমি লিখে নিলাম 5 তারিখ। তো 5 তারিখ পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, এটা হবেই সবসময়। জাবেদা হোক, ডেবিট ক্রেডিট নির্ণয় হোক, সকল ক্ষেত্রে এটা আমি বলে এসেছি। তাহলে পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে এখানে? পণ্য ক্রয়, এটা কি নগদে বলেছে নাকি চেকে বলেছে না ধারে বলেছে? এটা কিছুই বলা নেই। যেহেতু কিছুই বলা নেই, নামও নেই, তখন এটাকে নগদে ধরতে হয়। তাহলে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। আর নগদান হচ্ছে সম্পদ, আর সম্পদের সূত্র হচ্ছে সম্পদ বৃদ্ধি ডেবিট হ্রাস ক্রেডিট। তাহলে এটা সম্পদ, এখানে সম্পদ হ্রাস হবে। এই হচ্ছে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়। কিন্তু সব ক্রয় কিন্তু ক্রয় না। আর্যাবত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, মনিহারি ক্রয়, সেক্ষেত্রে ক্রয় না, সেখানে ক্রয় হিসাব ডেবিট হবে না, সেখানে সংশ্লিষ্ট নামগুলি ডেবিট হয়ে যাবে। আর্যাবত্র ক্রয়ের ক্ষেত্রে আর্যাবত্র ডেবিট, যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে যন্ত্রপাতি ডেবিট, মনিহারি ক্রয়ের ক্ষেত্রে মনিহারি ডেবিট। জাবেদার ক্ষেত্রে সেই নিয়মগুলি বলে আসছে। তাহলে দেখো, আমি এটার কিছু উদাহরণ দিচ্ছি। তারিখ, হিসাবের পক্ষ, হিসাবের শ্রেণী, ডেবিট ক্রেডিট কারণ। ধরে নাও আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা।
এই যে এখানে আসবাবপত্র ক্রয় করা হলো, ক্রয় শব্দটা আছে, কিন্তু ক্রয় শব্দ থাকলেই ক্রয় হিসাব হবে না। পণ্য ক্রয় অথবা মাল ক্রয় ছাড়া ক্রয় হিসাব হবে না। পণ্য ক্রয় মাল ক্রয় থাকলেই ক্রয় হিসাব ডেবিট হয়, কিন্তু আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে আসবাবপত্র ডেবিট, যন্ত্রপাতি ক্রয় হলে যন্ত্রপাতি ডেবিট, মনিহারি ক্রয় হলে মনিহারি হিসাব ডেবিট। তাহলে এখানে আসবাবপত্র ক্রয় করেছে, আসবাবপত্র হিসাব ডেবিট হবেই। ক্রেডিট হবে দেখো যখন নগদ বলা নেই, চেকও বলা নেই, ধারেও বলা নেই, নাম নেই, তখন এটাকে নগদে ধরে নিতে হবে। নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হচ্ছে সম্পদ, নগদান সম্পদ। আসবাবপত্র সবসময় সম্পদ, কারণ এটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন থাকবে, আর নগদান এটা তো সবসময় সম্পদ বলে আসছে। এখন ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্রটা কি? সম্পদের সূত্র হচ্ছে দেখো বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট। যেহেতু এটা সম্পদ ডেবিটে লিখেছি, তাহলে সম্পদ বৃদ্ধি। এটাও সম্পদ, সম্পদ হ্রাস হলে ক্রেডিট, তাহলে সম্পদ হ্রাস। এরপর যদি বলি আমি চেকের মাধ্যমে আসবাবপত্র ক্রয় করা হলো, টাকা যদিও কোনো বিষয় না, তাহলে 2 তারিখ। এই যে আসবাবপত্র ক্রয় করা হলো, ক্রয় হিসাব হবে না। আমি বলেছি যে আসবাবপত্র ক্রয় থাকলে আসবাবপত্র ডেবিট হবে। এখানে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ডেবিট, এখানেও আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র হিসাব ডেবিট। এখন ক্রেডিট হবে যখন নগদ বলে দিবে নগদান ক্রেডিট, যখন চেক বলে দিবে তখন ব্যাংক হিসাব ক্রেডিট। এখন হিসাবের শ্রেণী বিভাগ। আসবাবপত্র সম্পদ, এটা প্রতিষ্ঠানের দীর্ঘদিন থাকবে, আর নগদ এবং ব্যাংক এটা সবসময় সম্পদ। ঠিক একইভাবে সম্পদের সূত্র হচ্ছে সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। এরপরে 3 ধারে আসবাবপত্র ক্রয়। ধারে আসবাবপত্র ক্রয়, ক্রয় হিসাব হবেই না। আসবাবপত্র থাকলে, আসবাবপত্র যদি ক্রয় থাকে তখন আসবাবপত্র হিসাব ডেবিট হবেই। এখানে লিখে ফেলি আসবাবপত্র হিসাব ডেবিট। ক্রেডিট কি হবে? যখন নগদে ছিল তখন নগদান ক্রেডিট, যখন চেকে ক্রয় করছে ব্যাংক ক্রেডিট, ধারে ক্রয় করবে তখন পাওনাদার অথবা সরবরাহকারী। তবে সরবরাহকারী এটাই সঠিক। সরবরাহকারী হিসাব ক্রেডিট। কারণ পাওনাদার হয় পণ্য ক্রয়ের ক্ষেত্রে, সম্পদ ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার হবে না। তাহলে আমরা আসবাবপত্র এটা জানি হিসাবের শ্রেণী বিভাগে সম্পদ, সরবরাহকারী এবং পাওনাদার যেটাই লিখি সেটা দায়। আর সম্পদ বৃদ্ধি ডেবিট, যেহেতু সম্পদ ডেবিটে লিখেছি তাহলে সম্পদ বৃদ্ধি। দায় বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট, যেহেতু ক্রেডিটে লিখেছি তাহলে দায় বৃদ্ধি। দায় বৃদ্ধি, দেখো দায়ের বৃদ্ধি ক্রেডিট, এই জন্য দায় ক্রেডিট আছে, দায় বৃদ্ধি। এখন এক্ষেত্রে যদি আমি বলি যন্ত্রপাতি ক্রয় করা হলো, ঠিক একই বিষয়ে, তখন ক্রয় হিসাব হবে না। যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। চেকের মাধ্যমে যন্ত্রপাতি ক্রয় করা হলো, যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ধারে যন্ত্রপাতি ক্রয় করা হলো, যন্ত্রপাতি হিসাব ডেবিট, পাওনাদার বা সরবরাহকারী ক্রেডিট।
এবং সকল ক্ষেত্রে, এবং যন্ত্রপাতি সম্পদ, নগদান থাকলে সম্পদ, ব্যাংক থাকলে সম্পদ, সরবরাহকারী থাকলে দায়, কারণ একই হয়ে যাবে। এখন মনিহারি ক্রয়, আরেকটা লেনদেন আছে, মনিহারি ক্রয় করা হলো, তখন কি হয়ে যাবে? মনিহারি ক্রয় করা হলো 500 টাকা। এখন এই যে মনিহারি ক্রয় করা হলো, মনিহারি ক্রয় এবং পণ্য ক্রয় সম্পূর্ণ আলাদা। পণ্য ক্রয় থাকলে ক্রয় হিসাব হবে, কিন্তু মনিহারি ক্রয় থাকলে ক্রয় হিসাব হবে না। যন্ত্রপাতি ক্রয় থাকলে ক্রয় হিসাব হবে না। দালান কোঠা ক্রয় থাকলে ক্রয় হিসাব হবে না। একমাত্র পণ্য ক্রয় থাকলে ক্রয় হিসাব হবে। তো যেহেতু মনিহারি ক্রয় করেছে, তাহলে মনিহারি হিসাব ডেবিট হয়ে যাবে। আসবাবপত্র ক্রয়ের যখন আসবাবপত্র ডেবিট, যন্ত্রপাতি ক্রয় যখন যন্ত্রপাতি ডেবিট, দালান কোঠা ক্রয় যখন দালান কোঠা ডেবিট, মনিহারি ক্রয়ের ক্ষেত্রে মনিহারি হিসাব ডেবিট হবে। লিখে ফেলি মনিহারি হিসাব ডেবিট। মনিহারি হিসাব ডেবিট। আর যেহেতু নগদ, চেক, ধারে কিছুই বলা নেই, নামও দেওয়া নেই, তখন তো নগদান, এটা নিয়ম, নগদান হিসাব ক্রেডিট। আর আসবাবপত্র হচ্ছে সম্পদ, যন্ত্রপাতি সম্পদ, দালান কোঠা সম্পদ, আর মনিহারি হচ্ছে ব্যয়। তাহলে মনিহারি হচ্ছে ব্যয়, নগদান সম্পদ। এখন ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের যে সূত্র, সেটা অনুযায়ী আমরা এখানে কারণটা লিখে ফেলব। ব্যয় বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট। ব্যয় ডেবিটে লিখেছি, তাহলে ব্যয় বৃদ্ধি। সম্পদ, এটা সূত্র দেখো, অন্য কোনো হিসাবের প্রকার দেখতে যাব না, এখন সম্পদ আছে, সম্পদ নিয়ে চিন্তা করব। সম্পদের বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট। তাহলে এখানে যেহেতু ক্রেডিটে লিখেছি, তাহলে অবশ্যই সম্পদ হ্রাস। ঠিক একইভাবে যদি বলি মনিহারি চেকে ক্রয় করা হলো, তো মনিহারি যদি চেকে ক্রয় করে, মনিহারি ক্রয় আর পণ্য ক্রয় সম্পূর্ণ আলাদা। প্রথমবার যখন মনিহারি ক্রয় করেছি তখন মনিহারি ডেবিট লিখেছি, এখনো মনিহারি ক্রয়, তাহলে মনিহারি হিসাব ডেবিট হবে। ক্রেডিট হচ্ছে যখন চেক বলেছি তখন ব্যাংক হিসাব ক্রেডিট। মনিহারি হচ্ছে ব্যয়, ব্যাংক হচ্ছে সম্পদ। আর ব্যয়ের সূত্র দেখো, ব্যয় বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট। যেহেতু এটা ডেবিটে লিখেছি, তাহলে ব্যয় বৃদ্ধি। আর ব্যাংক সম্পদ, সম্পদ বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট। সম্পদ ক্রেডিটে লিখেছি, তাহলে সম্পদ হ্রাস। মনিহারি যদি বাকিতে ক্রয় করে, বাকিতে ক্রয় করা হলো 100 টাকা। 3, মনিহারি ক্রয়, মনিহারি হিসাব ডেবিট হবেই মনিহারি ক্রয় করলে। যেমন আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র ডেবিট, যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, মনিহারি ক্রয় করলে মনিহারি হিসাব ডেবিট হবেই। লিখে ফেলি মনিহারি হিসাব ডেবিট। এখন ক্রেডিট কি হবে? যখন নগদে ক্রয় নগদান ক্রেডিট, চেকে ক্রয় ব্যাংক ক্রেডিট, বাকিতে ক্রয় পণ্য ক্রয়ের ক্ষেত্রে হচ্ছে পাওনাদার, আসবাবপত্র যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে হচ্ছে পাওনাদার অথবা সরবরাহকারী। কিন্তু মনিহারি ক্রয় যখন করব তখন এটাকে পাওনাদার বা সরবরাহকারী এটা লেখা যাবে না, তখন এটাকে লিখতে হবে বকেয়া মনিহারি।
বকেয়া মনিহারি হিসাব ক্রেডিট। আর মনিহারি ব্যয় এটা হবে, আর বকেয়া মনিহারি দায়, এর অর্থ হলো টাকাটা দেওয়া হয়নি, দিতে হবে দায়। তো ব্যয়ের সূত্র হচ্ছে বৃদ্ধি ডেবিট, যেহেতু এটা ডেবিটে লিখেছি তাহলে ব্যয় বৃদ্ধি। আর বকেয়া মনিহারি দায়, দায়ের হচ্ছে বৃদ্ধি ক্রেডিট, তাহলে এটা ক্রেডিটে লিখেছি, দায় বৃদ্ধি। এক্ষেত্রে এটা স্পষ্ট, আসবাবপত্র ক্রয় আসবাবপত্র ডেবিট, যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতি ডেবিট, মনিহারি ক্রয় মনিহারি ডেবিট, দালান কোঠা ক্রয় দালান কোঠা ডেবিট। শুধু পরিবর্তন হচ্ছে ক্রেডিট, এবং সেই পরিবর্তনটাও কিন্তু প্রতি ক্ষেত্রে এক। যখন নগদে ক্রয় করছে নগদান ক্রেডিট, চেকে ক্রয় করছে তখন ব্যাংক ক্রেডিট, বাকিতে ক্রয় করেছে পাওনাদার সরবরাহকারী, আর মনিহারির ক্ষেত্রে হয়ে যাবে বকেয়া মনিহারি। সর্বশেষ হচ্ছে ক্রয় ফেরত। পণ্য ক্রয় সবসময় ডেবিট, আর ক্রয় ফেরত সবসময় ক্রেডিট। ফেরত হয় বাকির বিষয়টা, সেই ফেরতের একটা লেনদেন আমি দিচ্ছি এখন। পণ্য ফেরত দেওয়া হলো, ৳২,০০০ টাকা। এই যে ফেরত দেওয়া হলো, শুধু ফেরত নামে কোনো হিসাব হবে না, হয়তো ক্রয় ফেরত অথবা বিক্রয় ফেরত। যেহেতু ফেরত দেওয়া হলো, এটা ক্রয় ফেরত। আমি ক্রয় করে এনেছিলাম, যে কোনো কারণে ভালো না, নষ্ট, মানসম্পন্ন না, ফেরত দিয়ে দেবো। আর ফেরত দেওয়া হলো, এই দেওয়া হলো কথাটা থাকার অর্থই হলো ক্রয় ফেরত। আর ক্রয় যেহেতু সবসময় ডেবিট, ক্রয় ফেরত সবসময় ক্রেডিট। আর ফেরত কখনো নগদেরটা হয় না, বাকির। আর বাকির ফেরতের ক্ষেত্রে পাওনাদার, যখন বাকিতে ক্রয় করেছি তখন পাওনাদার ছিল, ফেরতের ক্ষেত্রেও পাওনাদার। তাহলে আমরা এখানে স্পষ্ট হলো যে ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। এই যে ফেরত দেওয়া হলো, এটা ক্রয় ফেরত, এবং ক্রয় ফেরত ক্রেডিট হবে, ডেবিট হবে পাওনাদার। পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। লিখে ফেলি। পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পাওনাদার হচ্ছে দায়, ক্রয় এবং ক্রয় ফেরত দুটাই ব্যয়, ক্রয় ফেরত দুটা ব্যয়। এখন ক্রয় হলেও ব্যয় লিখতে হবে, ফেরত লিখলেও ব্যয় লিখতে হবে। এখন দায়ের সূত্র হচ্ছে দায় বৃদ্ধি ক্রেডিট হ্রাস ডেবিট। এখানে আমি ডেবিটে লিখেছি, তাহলে দায় হ্রাস। ব্যয়, ব্যয়ের সূত্র নিয়ে চিন্তা করবে এখন। ব্যয় বৃদ্ধি ডেবিট হ্রাস ক্রেডিট। যেহেতু ব্যয় ক্রেডিটে লিখেছি, এই যে ব্যয় ক্রেডিট হচ্ছে হ্রাস, তাহলে ব্যয় হ্রাস। এই জানলাম আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয়। ডেবিট এবং ক্রেডিট নির্ণয় এবং জাবেদা দুইটা আলাদা। যখন জাবেদা করতে বলবে, জাবেদার যে বক্স সেই অনুযায়ী, ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে বললে এই অনুযায়ী। তবে লেনদেন দুটি পক্ষ নির্ণয় করে কোন পক্ষ ডেবিট কোন পক্ষ ক্রেডিট, এটা আমি জাবেদায় বলে আসছে। সেই নিয়মটা ফলো করে আমি ডেবিট ও ক্রেডিট নির্ণয় করেছি। অর্থাৎ কত সহজে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা যায়। এটার যদি হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র প্রয়োগ করে ডেবিট ক্রেডিট নির্ণয় করি, তাহলে এটা অনেক কষ্ট এবং বুঝতে অসুবিধা হয়। আমরা জাবেদার যে সংক্ষিপ্ত খুব সহজে বোঝার যে নিয়মটা বলেছি, সেই নিয়মটা সকল ক্ষেত্রে, হিসাব সমীকরণের ক্ষেত্রেও সেই জাবেদার মাধ্যমে যে পক্ষ, সেই পক্ষটা বের করে আমরা সমীকরণের প্রভাব এটাও দেখাতে পারবো। তো আজকে এই ক্রয় সংক্রান্ত লেনদেনগুলি ডেবিট এবং ক্রেডিট নির্ণয় শিখলাম। সামনের ক্লাসে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলির ডেবিট এবং ক্রেডিট নির্ণয় শিখব। সবাইকে ধন্যবাদ, এ পর্যন্তই।